অনেক সময় আগের কথা। সুন্দরপুর নামে ছিল একটি ছোট্ট গ্রাম, আর সেই গ্রামে ছিলেন জমিদার প্রতাপ রায় আর তার একমাত্র সুন্দরী কন্যা মাধবী। মাধবী অনেক হাসি খুশি মেয়ে ছিলেন, কিন্তু হঠাৎ করে তার সাথে ঘটতে থাকে অলৌকিক সব ঘটনা। মাধবী, তোমার মন খারাপ কেন? আজ কি সূর্য তোমার মন ভালো করতে পারেনি? ও, তুমি? আমি খেয়াল করিনি। আমার আগমন কি তাহলে এতটাই অপ্রত্যাশিত ছিল? না না, তা নয়। আসলে আমার মনটা আজ ভালো নেই। আমি কি তোমার মন খারাপের কারণটা জানতে পারি? গত কয়েকদিন ধরে আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, যা আমি কাউকে বলিনি। অদ্ভুত ঘটনা? কিরকম? মনে আছে আমি যে দুর্লভ গোলাপ গাছটি সযত্নে লাগিয়েছিলাম? প্রতিদিন সকালে আমি সেটাকে জল দিতাম। হ্যাঁ, তোমার প্রিয় গোলাপ গাছ, সেটির কি হয়েছে? সেটি গতকালকে শুকিয়ে গেছে, একদম ঝলসে গেছে, যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু বাগানের অন্য ফুলগুলো তো ঠিকই আছে, শুধু সেটি কেন? শুধু সেটাই নয়, গতকাল রাতে আমার শোবার ঘরের জানলাটা হঠাৎ করেই নিচ থেকে খুলে গিয়েছিল। আমিও ঘুমানোর আগে নিশ্চিত ছিলাম যে আমি ওটা বন্ধ করেছিলাম, বাতাসের কারণেও এমনটা হতে পারে। কিন্তু বাতাস ছিল না। আর সবচেয়ে অদ্ভুত ঘটনা হলো আমার পোষা পাখিটা, সেটি সারা দিন কিচিরমিচির করত। সেও গত 2 দিন ধরে চুপচাপ আছে, খাঁচার এক কোণে বসে থাকে, ভয়ে কাঁপতে থাকে। এগুলো সত্যিই কিছুটা অস্বাভাবিক। তুমি কি নিশ্চিত যে এগুলো শুধুই কাকতালীয় ঘটনা নয়? আমি জানি না, আমার খুব ভয় করছে। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে অনুসরণ করছে। ঠিক তখনই তাদের পাশ দিয়ে একটি কালো বিড়াল দ্রুত ছুটে যায়, আর মাধবীর হাত থেকে তার প্রিয় বইটি ছিটকে মাটিতে পড়ে যায়। দেখুন, এই দেখুন, আমার সাথে এসব কি হচ্ছে। শান্ত হও মাধবী, আমি বুঝতে পারছি তোমার ভয় করছে। আমার মনে হচ্ছে এইসব কোনো অশুভ কিছুর ইঙ্গিত। আমার ভালো লাগছে না। এগুলো শুধু কাকতালীয় হতে পারে না। আমি আজই জমিদার মশাইয়ের সাথে এই বিষয়ে কথা বলবো। বাবা কি বিশ্বাস করবেন? তিনি তোমার বাবা, তোমার কষ্ট তিনি অবশ্যই বুঝবেন, আর আমি সবটা খুলে বলবো। আমার পরিবারও খুব চিন্তিত হয়ে উঠবে। আমরা এর একটা সমাধান ঠিকই বের করব, তুমি একা নও। আমি বিশ্বাস করতে পারছি না অনিরুদ্ধ, মাধবীর সাথে এমন সব ঘটনা ঘটছে। আমি তো প্রথমে ভেবেছিলাম মাধবী হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু গতকাল রাতে ওর ঘরের আয়নাটা হঠাৎ করেই ফেটে গেল, কোনো কারণ ছাড়াই। হ্যাঁ রানীমা, আমি নিজে সেই ফাটা আয়না দেখেছি। মাধবীর নিরাপত্তা নিয়ে আমি খুবই চিন্তিত। কিন্তু এর কারণ কি হতে পারে? আমার মনে হয় বাবা, আমি কোনোভাবে এর কারণ। এমন কথা বলো না, তোমার কোনো দোষ নেই। কিন্তু আমাদের সাথে হঠাৎ কেন এমন হবে? আমার মনে হয় না এটা কোনো সাধারণ ঘটনা। এর পিছনে কোনো অলৌকিক কারণ থাকতে পারে। অলৌকিক? তুমি কি বলতে চাচ্ছ আমাদের মাধবীকে কোনো দুষ্টু আত্মা এমন করছে? আমি নিশ্চিত নই জমিদার মশাই, তবে আমার মনে হচ্ছে এমন কিছু একটা হতে পারে। কিন্তু আমরা কি করব? কাকে জিজ্ঞেস করব? আমাদের গ্রামের বাইরে জঙ্গলে একজন ফকির বাবা থাকেন। শুনেছি তার অনেক অলৌকিক ক্ষমতা আছে। তিনি হয়তো এর কারণ বলতে পারবেন। সেই ফকির বাবা? কিন্তু তিনি তো খুবই কম দেখা দেয়, তাকে খুঁজে পাওয়া কি সহজ হবে? আমরা যে কোনো মূল্যেই হোক তাকে খুঁজে বের করব। মাধবীর এই অবস্থা দেখে আমি আর চুপ থাকতে পারছি না। বাবা, মা, আমার খুব ভয় করছে।
মনে হচ্ছে যেন আমার জীবনটা ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে। আমি আজই ফকির বাবার খুঁজে বেরিয়ে পড়ব। কিন্তু যাত্রা তো সহজ হবে না অনিরুদ্ধ। জঙ্গলটা অনেক গভীর। আমি প্রস্তুত। মাধবীর জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে রাজি। বেশ, তাহলে আর দেরি নয়, যত দ্রুত সম্ভব ফকির বাবার সাথে দেখা করো আর এর রহস্য ভেদ করার চেষ্টা করো। আমিও তোমার সাথে যেতে চাই। অনুগ্রহ করে আমাকে তোমার সাথে নিয়ে নাও। ঠিক আছে, তুমি যখন আমাদের সাথে যেতে চাইছো তাহলে আমাদের সাথে চলো। অনুরুদ্র, মাধবী এবং দুজন বিশ্বস্ত গ্রামের মানুষ নিয়ে গভীর জঙ্গলের পথে এগিয়ে যাচ্ছেন। ঘন জঙ্গল, গাছপালা, সূর্যের আলো খুব পৌঁছাচ্ছে না। চারপাশে অদ্ভুত নীরবতা। বাবু, এই পথটা খুবই দুর্গম। আমরা কি সঠিক পথে আছি? মনে হচ্ছে এই যাত্রাটা অনেক কঠিন হতে চলেছে। হ্যাঁ, আমি ফকির বাবার এক শিষ্যকে চিনি। তিনি বলেছিলেন এই পথ দিয়ে যেতে হয়, যদিও পথটি বিপজ্জনক। কিন্তু বাবু, এই জঙ্গল সম্পর্কে তো অনেক ভূতের গল্প শোনা যায়। ভয় পেও না, আমরা সবাই সাবধানে চলব। আমাদের লক্ষ্য হলো ফকির বাবাকে খুঁজে বের করা। তোমার কি মনে হয় ফকির বাবা সত্যিই আমার সমস্যার সমাধান করতে পারবেন? আমি বিশ্বাস করি। তার সম্পর্কে অনেক অলৌকিক ঘটনার কথা শুনেছি। আমাদের আশা ছাড়লে চলবে না। কিন্তু আমার সাথে যা হচ্ছে তা তো সাধারণ কোনো ব্যাপার নয়। সে কারণেই আমরা ফকির বাবার কাছে যাচ্ছি। তার জ্ঞান অনেক গভীর। হঠাৎ করে বাতাসের গতি বেড়ে যায়। গাছপালা তীব্র বেগে নড়তে শুরু করে। একটি বড় গাছের ডাল বিকট শব্দে তাদের সামনে ভেঙে পড়ে। তারা ভয় পেয়ে যায়। অনিরুদ্ধ, এটা কি ছিল? সাবধানে থেকো, এটা কোনো সাধারণ ঘটনা মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন কেউ আমাদের আটকাতে চাইছে। হয়তো, কিন্তু আমরা থামব না। আমাদের এগিয়ে যেতেই হবে। তারা ভাঙা ডালটি অতিক্রম করে সামনে এগোতে থাকে। পথ আরো দুর্গম হয়ে ওঠে। গাছের লতাপাতা যেন তাদের পথ আটকে দেওয়ার চেষ্টা করছে। অনিরুদ্ধ, আমরা কি সঠিক দিকে যাচ্ছি? সূর্য তো দেখাই যাচ্ছে না। ফকির বাবার আশ্রম এই জঙ্গলের গভীরে। আমাদের আরো কিছু পথ যেতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে জঙ্গলটা আমাদের ভিতরে ঢোকাতে চাইছে না। আমিও অনুভব করছি যেন এক অদৃশ্য শক্তি আমাদের আটকে দিচ্ছে। অনুরুদ্র হঠাৎ করে হোঁচট খায়। অল্পের জন্য পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। তার পায়ের একটি অংশ গাছের শিকড়ে লেগে ছিলে যায়। আহ! অনিরুদ্ধ, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? হ্যাঁ, আমি ঠিক আছি। মনে হচ্ছে একটু ছিলে গেছে। মনে হচ্ছে এই যাত্রাটা অনেক কঠিন হতে চলেছে। কঠিন হোক বা সহজ, আমরা হাল ছাড়ব না। মাধবীর জন্য আমাদের এই পথ পাড়ি দিতেই হবে। তাদের যাত্রা চলতে থাকে। জঙ্গল যেন আরো রহস্যময় হয়ে উঠছে। দীর্ঘ যাত্রার পথ পাড়ি দিয়ে তারা সবাই ফকির বাবার আশ্রমের কাছাকাছি এসে পৌঁছায়। জঙ্গল ক্রমশ পাতলা হয়ে আসে এবং দূরে একটি ছোট্ট কুঁড়েঘর দেখা যায়, যা আশ্রম বলে মনে হচ্ছে। আশ্রমের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু একটি অদ্ভুত নীরবতা বিরাজ করছে। দেখো, ওই তো আশ্রম। আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেছি। অবশেষে। মনে হচ্ছিল যাত্রা যেন শেষই হবে না, কিন্তু আশেপাশে তো কোনো জনমানব নেই। ফকির বাবা নির্জনতা পছন্দ করেন। হয়তো সে কারণেই তিনি এত গভীর জঙ্গলে বসবাস করেন। তারা কুঁড়েঘরের দিকে এগিয়ে যায়। কুঁড়েঘরের দরজা খোলা। অনুরুদ্র দরজার কাছে গিয়ে উকি দেয়। ফকির বাবা,
ভেতরে কেউ আছেন? ভেতর থেকে কোনো উত্তর আসে না। তাই তারা ভেতরে প্রবেশ করে ঘরটি খুবই সাদামাটা। একটি বৃদ্ধ লোক, যার লম্বা সাদা দাড়ি ও চুল, চোখ বন্ধ করে শুয়ে আছেন। এটাই কি ফকির বাবা? হ্যাঁ, মনে হয়। শান্ত হোক, আমি ডাকছি। ফকির বাবা, আপনি কি শুনতে পাচ্ছেন?